সকলকে হৈমন্তিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আজ রেডিও ক্লিনিক, নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা হয়। আজ আমরা ইমিউনিটি নিয়ে কথা বলবো। না, আমি বলবো না, যিনি আপনাদের সুপরামর্শ দেবেন তিনি বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুজয় চক্রবর্তী। নমস্কার স্যার, যেটা প্রথমেই একটু জানতে চাওয়ার যে এই ইমিউনিটি শব্দটা যদি বলি, ইমিউনিটি কাকে বলে? দেখুন, ইমিউনিটি বেসিক্যালি বলতে আমরা যেটা চলতি কথায় বুঝি সেটা হলো যে প্রতিরোধ ক্ষমতা, এবং অর্থাৎ আমাদের নিজেদের শরীরের আভ্যন্তরীণ কিছু মেকানিজম আছে। যে কোনো জিনিস যদি বাইরে থেকে আমাদের শরীরে ঢুকে পড়ে সেটাকে আমরা আমাদের নিজেদের শরীরের একটা উপায় আছে যেটা করে সেটা দিয়ে তারা প্রতিরোধ করতে পারে। এই শরীরের আভ্যন্তরীণ যে নিজস্ব ডিফেন্স মেকানিজম, সেইটাকে আমরা চলতি কথায় একদম খুব সাধারণভাবে সেটাই কিন্তু আমরা ইমিউনিটি বলে বুঝি। এই যে রোগ প্রতিরোধ বিষয়টা, সেটা কি তাহলে খাদ্য বা খাদ্যাভ্যাসের সঙ্গে সম্পর্ক জড়িত? দেখুন, ইমিউনিটি আপনি যদি সেইভাবে বলেন তাহলে এটা একদম আমাদের গর্ভাবস্থায় চলে যেতে হবে। অর্থাৎ মায়ের পেটেতে যখন সন্তান রয়েছে তখন থেকে কিন্তু বাচ্চার শরীরে ইমিউনিটি তৈরি হচ্ছে, এবং সেইগুলো মায়ের এবং বাচ্চার মধ্যে যে যোগাযোগের যে রাস্তা, অর্থাৎ নাড়ি যেটাকে আমরা বলি, সেইটার মধ্যে দিয়ে বিভিন্ন আমরা বলি অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবুলিন, এগুলো কিন্তু ওই নাড়ির মাধ্যমে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে প্রবেশ করে। অর্থাৎ তখন থেকেই কিন্তু বাচ্চার ইমিউনিটি তৈরি হতে শুরু করে দিল। কিছু জিনিস আছে, কিছু ইমিউনিটি আছে যেগুলো বাচ্চার জন্মের পরে হয়, কিন্তু আমরা জন্মের আগে থেকেই বাচ্চার শরীরে তার একটা নিজস্ব ইমিউন সিস্টেম কাজ করতে শুরু করে দেয়। এবার যত বাচ্চা বড় হতে শুরু করবে তখন তার সাথে তার খাদ্যাভ্যাস জুড়বে, তার সাথে তার লাইফস্টাইল জুড়বে, তো তখন অনেকগুলো বাইরের এক্সটার্নাল ফ্যাক্টরস কাজ করতে শুরু করে তার প্রতিরোধ ক্ষমতা বলুন, তার ইমিউনিটি বলুন, এইগুলোর উপর। তো এটা এই ইমিউনিটি কিন্তু অ্যাকচুয়ালি গর্ভাবস্থাতেই স্টার্ট হয়ে যায় আমাদের এই ইমিউন সিস্টেমটা তৈরি হওয়া। সেক্ষেত্রে তাহলে একজন মা যখন গর্ভবতী হচ্ছেন তখন তার স্বাস্থ্যের দিকে বা তার খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়াটা বেশি করে দরকার। মায়ের স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে জন্য ম্যাটারনাল হেলথ এখন খুব বড় ইম্পর্ট্যান্ট একটা বিষয় হয়ে গেছে, কারণ মায়ের স্বাস্থ্য যদি ঠিক না থাকে, শুধু স্বাস্থ্য বলবো না, মানে পুষ্টি যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমরা যে বাচ্চাটা বা যে সন্তান জন্ম নেবে সেও কিন্তু বিভিন্ন জিনিসের ডেফিসিয়েন্সিতে ভুগবে। নানা জিনিসের আমরা দেখেছি। তো মায়ের নিজের শরীরের যত্ন এবং পুষ্টি এই ব্যাপারে বিশেষভাবে নজর অতি অবশ্যই দেওয়া উচিত। কারণ আরো একটা জিনিস মনে রাখতে হবে, সন্তানের জন্মের পরে যেটা আমরা বলি প্রথম থেকে ব্রেস্ট ফিড করানো, বুকের দুধ যে মা বাচ্চাকে খাওয়ায়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই ব্রেস্ট ফিডিং এর মধ্যে দিয়ে আবার প্রচুর ইমিউন ফ্যাক্টরস, প্রতিরোধ বাড়ানোর নানা ধরনের ইমিউনোগ্লোবুলিনস আছে, অ্যান্টিবডিজ আছে, যেগুলো ওই বুকের দুধের মাধ্যমে বাচ্চার শরীরে যায়। অর্থাৎ এক্ষেত্রে যদি মায়ের শরীর ঠিক না থাকে, মায়ের পুষ্টি ঠিক না থাকে, তাহলে কিন্তু বাচ্চাও দুর্বল হয়ে যাবে। এক্ষেত্রে আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, ধরুন আজকাল তো মায়েদের ক্ষেত্রেও চাকরিরতা মায়েদের সংখ্যা বাড়ছে, বা মায়েদেরও তো খাদ্যাভ্যাসে বিপুল একটা বদল এসেছে এই সময়ে দাঁড়িয়ে। তো সেক্ষেত্রে আমার শ্রোতারা যারা শুনছেন তাদেরকে যদি একটু আপনি পথ দেখান যে যখন সে গর্ভবতী হলো তার আগে পর্যন্ত সে একরকম রুটিনে চলেছে, কি কি বিষয় একটু মাথায় রাখবে, বা কিভাবে তার যেটা বলছেন আপনি পুষ্টির দিকটা বিশেষ করে মাথায় রাখবে? দেখুন, নর্মাল একটা ব্যালেন্স ডায়েট যদি মা খায় তাহলেই মোটামুটি বাচ্চার কিন্তু অ্যাভারেজ তার একটা পুষ্টি হয়ে যাবে। এছাড়াও এমনি সাপ্লিমেন্টারি হিসেবে আপনি দেখবেন কিছু ফলিক অ্যাসিড, আয়রন, এগুলো মা গর্ভাবস্থায় থাকাকালীন এগুলো সরকারি বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকেও এগুলো মায়েরা পান। অর্থাৎ এই দিকটা আমরা এমনিতেই মায়েদের একটা গার্ড করা থাকে। এবার খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু যে মাকে এটা না খেলে খুব ক্ষতি হবে বা এটা খেতেই হবে এরম কিছু নেই। কিন্তু একটা ব্যালেন্স ডায়েট, অর্থাৎ প্রোটিনটা যেন যথেষ্ট থাকে, সেখানে ডাল বা বলুন যে কোনো জিনিস বলুন, তার সাথে ধরুন ভেজিটেবলস, কারণ গ্রিন ভেজিটেবলস এর মধ্যে নানা ধরনের ভিটামিনস আছে, তো সেই ভিটামিনসগুলো মায়ের শরীরে যেন পর্যাপ্ত যায়। তো অর্থাৎ একটা অ্যাভারেজ ব্যালেন্স ডায়েট যদি মা খায় তাহলেই কিন্তু তার বাচ্চা উপকৃত হবে। এবং এটা মা
যদি তিনি যদি সার্ভিস করেন, তিনি যদি চাকুরিরতাও হন, তাহলেও কিন্তু এটা মেনটেন করা খুব একটা ডিফিকাল্ট না। তিনি একটা তার নিজস্ব ব্যালেন্স ডায়েট মেনটেন করবেন, এটা করলেই বাচ্চার অনেকটাই বেনিফিট হয়ে যাবে। আপনি বুকের দুধের কথা বলছিলেন যে ব্রেস্ট ফিডিংটা একজন সন্তানের ক্ষেত্রে ভীষণ জরুরি। আবার ওই প্রসঙ্গটাই এসে পড়ে, যেহেতু মায়েদের বিভিন্ন সময়ে বেরোতে হচ্ছে, অনেক সময় সেটা করানো টাইমে সম্ভব হয় না, সেক্ষেত্রে কি করণীয়? দেখুন, এখন এমনি সরকারি যে কোনো নিয়ম অনুযায়ী মা একটা ম্যাটারনিটি লিভ পায়, কিন্তু সরকারি ক্ষেত্র তো সবার নয়, বেসরকারি ক্ষেত্রেও আছেন বহু লোক যারা কাজ করছেন বা বিভিন্ন কাজে, অন্যান্য কাজেও যারা বেরোচ্ছেন। দেখুন, যেটা মনে রাখতে হবে যে প্রথম 1-1.5 মাস এটা কিন্তু মায়েদের থেকে ব্রেস্টফিড করানোটা একেবারে আবশ্যিক। এবার যে ক্ষেত্রে মায়ের তারপরে অসুবিধা হচ্ছে বা বেরোনোর বা যে কোনো কারণেই হোক না কেন, এখানে একটা অপশান আছে, সেটা আমরা বলি ইবিএম বলি। ইবিএম হচ্ছে এক্সপ্রেসড ব্রেস্ট মিল্ক, অর্থাৎ মা নিজের ব্রেস্ট মিল্ককে বার করে এক্সপ্রেস করে একটা কিছু কন্টেনারে, একটা স্টেরাইল ঠিকঠাক কন্টেনারে সেই দুধটাকে যদি মা ধরে রাখেন, যে সময়টা তিনি থাকছেন না সেই সময় বাড়ির কোনো মেম্বার বা কোনো সদস্য সে কিন্তু বাচ্চাকে ওই দুধটাই খাওয়াতে পারে। এক্ষেত্রে বেস্ট উপায় হচ্ছে স্পুন ফিড করানো বাচ্চাকে। তো এটা কিন্তু একটা উপায় আছে যে ক্ষেত্রে মা সরাসরি ধরুন টানা 6 মাস যেটা আমরা বলি ব্রেস্টফিড করাতে যদি সম্ভব না হয়, তাহলে যে সময়টুকু মা থাকছেন না ওই সময়টা কিন্তু এইভাবে মা তার বুকের দুধটাই বাচ্চাকে দিতে পারে। এবার ধরুন রাত্রে যখন মা ফিরলেন বা যে সময় বাড়ি ফিরলেন, তখন আবার বাচ্চা ব্রেস্টফিড করবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাচ্চা যদি সাক না করে, ব্রেস্টে সাক না করে, তাহলে কিন্তু একটা সময়ের পর দুধের পরিমাণ কমে যাবে। অর্থাৎ ডাইরেক্ট ফিডিং কিন্তু করতে হবে বাচ্চাকে, অর্থাৎ যে কোনো একটা সময় মাকে খুঁজে নিয়ে তার সুবিধে মতো যে কোনো একটা সময় এই কাজটা অত্যন্ত জরুরি। কিন্তু যে সময়টা খুব অসুবিধা সেই সময় আমরা ইবিএম বা এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক দিয়ে আমরা ম্যানেজ করতে পারি, এইটুকু করতে পারি। বেড়ে ওঠার কথা বা বৃদ্ধির কথাই হচ্ছে, আর আমাদের আজকের বিষয় কিন্তু মূলত যে ইমিউনিটি, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা। এইবারে একটু একটু করে বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করছে, সে আজকাল বিশেষত বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে মিশছে, এখানেও তার খাদ্যাভ্যাসে বা অনেক ক্ষেত্রে আমরা দেখি আজকাল স্কুলে ধরুন নির্দিষ্ট রুটিন থাকে যে টিফিনে এই দিন এই জিনিসটা আনতে হবে। তো সেই জায়গা থেকে আপনারা আধুনিক চিকিৎসায় কি দেখছেন, যে কোথাও কি পুষ্টির ঘাটতি হচ্ছে বা সেটা কি পরামর্শ দিচ্ছেন? দেখুন, বাচ্চাদের নিউট্রিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। তার শুধু দৈহিক বৃদ্ধি নয়, তার মানসিক বৃদ্ধির জন্য দুটো গ্রোথের ক্ষেত্রেই কিন্তু আপনার নিউট্রিশন একটা বড় রোল আছে। এবার প্রবলেম যেটা এখন হয়ে গেছে, এগুলো যেটা আপনি একদম সঠিকভাবে বললেন, এগুলো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা রিলেটেড। এই যে ধরুন আজকাল প্রচুর মা স্বাভাবিকভাবেই প্রয়োজনের তাগিদেই তারা কর্মক্ষেত্রে বেরোচ্ছেন, সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে হোমমেড ফুড বাড়িতে আমরা বাচ্চাকে হয়তো করে দেয়া যাচ্ছে না, এবং বাচ্চারাও পরিবেশের একটা এফেক্টের জন্য তারাও খুব দ্রুত অ্যাট্রাক্টেড হচ্ছে এই ফাস্ট ফুড যেগুলোকে আমরা বলি। তো এইগুলোর প্রতি তারা অনেক বেশি তারা অনুরক্ত হয়ে পড়ছে এইগুলোর প্রতি। এর জন্য বাচ্চাদের ডেফিনেটলি ইমিউনিটি তো বটেই, বাচ্চাদের শারীরিক ক্ষতি প্রচুর হচ্ছে। সবথেকে বড় প্রবলেম যেটা হচ্ছে, আমরা এখন প্রচুর ওবেসিটি দেখছি বাচ্চাদের মধ্যে, এবং এটা আমরা সবথেকে বেশি লক্ষ্য করেছি কোভিডের সময়, জাস্ট পোস্ট কোভিড। এটার প্রধান কারণ হচ্ছে কোভিডের সময় বাচ্চাদের মাঠে যাওয়া, খেলাধুলো বন্ধ হয়ে গিয়েছিল। তো বাচ্চারা আরো বেশি করে মোবাইলে অ্যাট্রাক্টেড হয়ে গিয়েছিল, কারণ তাদের ক্লাসটা সবকিছু মোবাইলে হতো, তো আরো ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গিয়েছিল। তো এই কোভিড অ্যান্ড পোস্ট কোভিড এরাতে আমরা দেখছি এই বাচ্চাদের কিন্তু ওবেসিটি আরো বেড়ে গেছে, এবং এর সঙ্গে অ্যাড হয়েছে এই রিডিউসড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার সঙ্গে অ্যাড হয়েছে একটা আনহেলদি ডায়েটারি হ্যাবিট বা ফুড হ্যাবিট। এইটা ডেফিনেটলি একটা বাচ্চাকে কিন্তু অনেকটা পেছিয়ে দিচ্ছে। প্রথম কথা হচ্ছে, যদি অতিরিক্ত ওবিস হয়ে যায়, আমরা এখন বাচ্চাদের মধ্যে ডায়াবেটিস দেখতে পাচ্ছি, বাচ্চাদের মধ্যে আমরা হার্ট ডিজিজ দেখতে পাচ্ছি। তো এগুলো কিন্তু ডিরেক্টলি লিঙ্কড উইথ ওবেসিটি, এবং এগুলো আপনি যদি বলেন, এগুলো কিন্তু এক প্রকার আমাদের শরীরের যে স্বাভাবিক প্রতিরোধ যে সিস্টেম, সেই সিস্টেমের এগেনস্টে যাচ্ছি আমরা এই নিয়মগুলো ভেঙে।
যেটার পানিশমেন্ট কিন্তু এই বাচ্চারা পাচ্ছে এই বিভিন্ন অসুখ হয়ে তাদের মধ্যে। তো এটা ডেফিনেটলি একটা সুষম আহার, একটা ব্যালেন্স ডায়েট এবং জাঙ্ক ফুডের কে কমপ্লিটলি মানে বর্জন করা। এবং আমরা জানি এই যে বিভিন্ন তরল পানীয় মানে কোল্ড ড্রিঙ্কস বলুন বা এগুলো অত্যন্ত লোভনীয় বাচ্চাদের কাছে এবং বাবা মায়েদের কাছেও আমি দেখেছি, তাদের কাছেও, কিন্তু এগুলো প্রচুর ক্ষতি করে। তো আমি সবসময় বাচ্চাদের বলবো যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাম্বার 1 খুব দরকার, আর এই ধরনের জাঙ্ক ফুড তাদের কিন্তু অ্যাভয়েড করতে হবে। এবার আপনি যদি বলেন যে আমি কমপ্লিটলি বন্ধ করে দেব, সেটা নির্মম হবে, কারণ সেটা বাচ্চাদের পক্ষে কিছুই আমরা খেতে দেবো না, এটা তো হয় না। কিন্তু তার জন্য একটা ব্যালেন্স থাকতে হবে, অর্থাৎ সে যদি সারাদিন ওটাতেই মানে ডিভোটেড হয়ে যায় তাহলে মুশকিল। সপ্তাহে একটা দিন সে নিয়ম ভাঙতেই পারে, কিন্তু এখানে বাবা মায়ের রোল যে সে কিন্তু বাচ্চাকে প্রপার ট্র্যাকে রাখতে হবে। অর্থাৎ সে ওই একদিন খেলো মানেই সে পরের দিন ন্যাচারালি সে চাইবে আবার, তো সেই জায়গাটা কিন্তু বাবা মাকে তাকে থামাতে হবে। তো ডেফিনেটলি এই পুষ্টি বা আহার বা ডায়েট এর সঙ্গে সরাসরি যোগ রয়েছে আমাদের ইমিউনিটির এবং বাচ্চার যে ধরুন শরীর স্বাস্থ্য, একদম সরাসরি যোগ রয়েছে। যখন ডায়াবেটিকের প্রসঙ্গটা এসে গেল, যে আজকাল ছোটদের ক্ষেত্রে ডায়াবেটিক যারা পাচ্ছেন তাদের ক্ষেত্রে পরবর্তীতে কি কি সমস্যা দেখছেন বা কোথায় শিশু বিশেষজ্ঞ হিসেবে চিন্তার ভাঁজ কোথায় দেখা দিচ্ছে? দেখুন, ডায়াবেটিস নিয়ে খুব সংক্ষেপে দুটো জিনিস বলি। ডায়াবেটিস দু রকমের হয় সাধারণভাবে, আমরা একটা বলি টাইপ 1, একটা টাইপ 2। টাইপ 1টা হয়, আমি খুব সিম্পল ওয়েতে যদি একদম বলি, টাইপ 1টা হয় ইনসুলিনের অভাবে, আর টাইপ 2টা হয় ইনসুলিন আছে কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না। তার কারণ এগুলো মেনলি আমরা বড়দের দেখি, ওই বড়দের ধরুন হেলদি ফ্যাট হয়ে গেছে, ওবেসিটি হয়ে গেছে। টাইপ 2টা আমরা বড়দের মধ্যে বেশি দেখি, টাইপ 1 বাচ্চাদের দেখি। টাইপ 1-এ খুব বেশি কিন্তু কিছু করণীয় নেই আমাদের, কারণ টাইপ 1টা এটা ফ্যামিলিয়াল জেনেটিক, এখানে আমাদের খুব বেশি কন্ট্রোল করার জায়গা নেই, হলে আর্লি ডিটেকশন করে তার ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু যে টাইপ 2 যেটা বড়দের মধ্যে আমরা দেখতাম, সেই অসুখটা এখন আমরা ছোটদের মধ্যে দেখতে পাচ্ছি বিকজ অফ এই ওবেসিটি অ্যান্ড অল। অর্থাৎ এইটা হচ্ছে অ্যালার্মিং, যে টাইপ 2 ডায়াবেটিস অ্যাডাল্টের যেটা হতো সেইটা এখন আমরা অনেক ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে চলে আসছে, তার কারণ তাদের এই অতিরিক্ত মেদ জমে যাচ্ছে বলে এই প্রবলেমটা আসছে। এইবার এর সঙ্গে কি কি, যেটা আপনি বলছেন কি কি প্রবলেম, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, একটা বাচ্চার 13, 14, 15 বছর বয়স তার কোলেস্টেরল হাই হয়ে যাচ্ছে, লিপিড প্রোফাইল সম্পূর্ণ একটা ট্রাইগ্লিসারাইড বেড়ে যাচ্ছে, প্রবলেম হয়। এবং এর সাথে সাথে রিলেটেড ধরুন এটা যদি কন্টিনিউ হয়, তার চোখের সমস্যা আসতে পারে, তার হার্টের সমস্যা আসতে পারে। তাহলে একটা বাচ্চা 13-14 বছর বয়স, তখন স্কুলের গণ্ডি পেরোয়নি, সে কিন্তু তখন থেকেই তার লাইফ কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। তো এইটা একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, যে বাবা মায়েদের এখানে যদি সচেতন না হন, তাহলে কিন্তু তারা হয়তো আদর করে যত্ন করে তার বাচ্চাকে খাওয়াতে গিয়ে, তার সব দাবি মেটাতে গিয়ে বাচ্চাটার কিন্তু লং রানে তার ক্ষতি হয়ে যাচ্ছে। তো এইখানটা একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, যেখানে বাবা মাকে আবার সচেতন হতে হবে। এই সচেতনতার কথা বা সচেতনতার বার্তা যখন আপনি বারবার দিচ্ছেন, তখন আরেকটা জিনিস আমরা অনেক সময় দেখতে পাই, আপনি আরো ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে যে এখনকার বাচ্চারা দেখবেন, আপনি যে সাধারণ খাবার দাবারের বাড়ির খাবারের কথা বলছেন, ভাত রুটি, এগুলো খেতে চায় না। চেয়েও বড় কথা, ধরুন সবজির ক্ষেত্রে অনেক বাছাবাছি আছে, বা মাছ মাংস ডিমের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আজকাল বাচ্চারা চিকেন, মাংসতে যদি চিকেনটাকেই বলি, সেটাই প্রেফার করে, আর অন্য কিছু খেতে চায় না। তো এই দিকটায় মানে একটা বাচ্চার জন্য একটা সপ্তাহে তাকে আমি কতটা চিকেন দেব, কতটা অন্যান্য খাবার দেব, এর কি কোনো নির্দিষ্ট রেশিও আছে, বা কিরকম ভাবে মাথায় রাখা উচিত যে তার পরিমাণটা? না, দেখুন, একটা জিনিস বুঝতে হবে, ভালো খাবার খেতে সকলের ভালো লাগে, বড়দেরও ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগে। এবার ভালো বলতে এখানে মুখরোচক খাবার, হ্যাঁ, ভালো মানে মুখরোচক। এবার ধরুন আমাদের বড়দের ক্ষেত্রে আমরা অনেক সময় জানি যে এটা মুখরোচক হলেও এটা ক্ষতিকারক, তো ন্যাচারালি আমি এটা অতটা খাবো না। বাচ্চাদের কাছে ওই লজিকটা নেই, তার কাছে খাবার যদি মুখরোচক হয় তাহলে আমি খাবো না কেন, খুব ন্যাচারাল ব্যাপার। এবার এইখানে একটা ইস্যু আছে। আপনি ভাবুন, আপনি যদি আপনাকে একটা শাকের চচ্চড়ি দেয়া হয়,
আর পাশে যদি একটা চিকেনের কারি দেওয়া হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে আপনি চিকেন কারি বাচ্চাটাও খাবে, বড়রাও খাবে। কিন্তু বড় যে অ্যাডাল্ট, সে জানে আমার শাকটা দরকার আছে, তো আমার শাকটা খেতে হবে। ও তো বুঝবে না সেটা, যে আমার শাক খেয়ে লাভটা কি, এটা বাজে খেতে, আমি চিকেনটাই খাবো। তো ঠিক এই জিনিসটাই ঘটছে বাচ্চাদের ডায়েটে। তাহলে এখানে আমাদের কি কর্তব্য? আপনাকে আমি অনেক ক্ষেত্রে দেখেছি, একটা বাবা মায়েদের একটা অদ্ভুত অভ্যাস আছে, যে বাচ্চা মানেই ভীষণ সেদ্ধ সেদ্ধ খাবার দেব, খুব টেস্টলেস খাবার দেব, ব্ল্যান্ড খাবার দেব। বাচ্চার পাশেই বসে কিন্তু আমি যে খাবারটা খাচ্ছি সেটা অত্যন্ত মুখরোচক, সেটা ভীষণ সুন্দর, দেখলে জিভে জল আসছে, কিন্তু বাচ্চার পাতে যে খাবার সেটা, এবং অনেক বাবা মা বলেন আমাকে এসে যে আমি ডাক্তারবাবু, ও না নিজের খাবার খাচ্ছে না, আমার খাবারটা টানছে। এবং অদ্ভুতভাবে অন্যের বাড়ি গিয়ে যা যা খাবার বাড়িতে খায় না সেগুলো খেয়ে নেয়, খুব অপ্রস্তুতে পড়তে হয়। এবার এইখানে প্রসঙ্গটা এটাই, যে আমি সবসময় বলি যে বাচ্চাকে আপনি নিজে যা খাচ্ছেন, বিশেষ করে 1 বছর হয়ে গেলে, আফটার 1 year, আমরা বলি ফ্যামিলি ফুড, অর্থাৎ বাড়িতে আপনি বসে যা যা খাচ্ছেন, যতটা তেল, যতটা মশলা, যতটা নুন, যতটা চিনি দিয়ে আপনার রান্না, সেম ফুড আপনি বাচ্চাকে দিন। আচ্ছা, এইটা যদি আমরা দেওয়া শুরু করি, তাহলে কিন্তু বাচ্চাও খেতে শুরু করবে। একদিনে করবে না, কিন্তু সেই আমরা যদি পারসিস্ট করি, সে যখন বুঝবে যে আর ভেদাভেদ নেই, তখন কিন্তু সে খাবে। আর সেকেন্ড যেটা খুব ইম্পর্ট্যান্ট ইস্যু হয়, পরিমাণ, যেটা আপনি কিছুটা বললেন যে কতটা বা কি। দেখুন, পরিমাণটা, খাওয়াটা টোটালি ছেড়ে দিতে হবে একজন যেরকম ব্যক্তির ওপর ছেড়ে দিই, সেরকম বাচ্চার ওপর। কোনো ইউনিভার্সাল নিয়ম নেই যে 5 বছরের বাচ্চা মানে এতটা ভাত, এতটা ডাল, এতটা মাছ খেতে হবে। যেরকম একটা ধরুন অ্যাডাল্টের 30 বছর কেউ যদি বয়স হয়, কোথাও লেখা নেই যে 30 বছর মানে সব 30 বছরকে 5টা রুটি খেতে হবে। কেউ 2টো রুটি খেতে পারে, কেউ 6টা খেতে পারে, সে তার খিদে অনুযায়ী খাবে। বাচ্চার ক্ষেত্রেও তাই, অর্থাৎ তার যদি খিদে থাকে সে খাবে, তার খিদে না থাকলে সে খাবে না। দুর্ভাগ্যবশত বাবা মায়েদের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি, সেটা হচ্ছে আমরা এক বাটি ভাত নিয়ে বসলাম, সেটা হচ্ছে আমাদের সেই পরীক্ষার সিলেবাসের মতো, অর্থাৎ ওই এক বাটি ভাত শেষ করে তবে আমি উঠব। কিন্তু হয়তো বাচ্চার এক বাটি ভাতের খিদে তখন নেই। তো এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা একটু অ্যালার্ট হই, তাহলে কিন্তু বাচ্চা খেতে শিখবে। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের খাবার টেবিলটা যুদ্ধক্ষেত্র হয়। কিন্তু আপনি ভাবুন, আপনি একটা যদি হোটেলে গিয়ে আপনি জানেন ওই খাবার টেবিলে বসলে যুদ্ধ হবে, আপনি তো যাবেন না সেখানে। তো বাচ্চার ক্ষেত্রেও সেম জিনিস অ্যাপ্লিকেবল। ও যখন জানে যে ওখানে গেলেই আমাকে চেপে ধরা হবে, গলায় ঢালা হবে, তো ন্যাচারালি ও অ্যাভয়েড করবে। তো তাহলে খাবারটা একটা প্লেজার করতে হবে, যাতে তারও খেতে আসতে ইচ্ছে করে। জোর একদম করা যাবে না, এবং একটা সুন্দর পরিবেশ করতে হবে যাতে সেই বাচ্চাটা খেতে মানে আসতে ভালোবাসে। মানে খাইয়ে দেওয়ার থেকে বেশি করে খেতে শেখানোটা জরুরি, এইটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা আপনি বললেন। আর একটা বিষয় একটু খুব জানতে ইচ্ছে করছে, সেটা হলো যে রোগ প্রতিরোধ গড়ে তোলার জন্য বাচ্চাদের ক্ষেত্রে ভ্যাকসিনটা তো ভীষণ জরুরি, কিন্তু এখন যত দিন যাচ্ছে আরও অনেক রকম ভ্যাকসিন বা অনেক বাবা মার অনেক বেশি করে ভ্যাকসিন দেওয়ার প্রবণতা থাকছে। অনেক ক্ষেত্রে চিকিৎসকরাও সেটা সাজেস্ট করেন। আপনি কি মনে করেন? দেখুন, ভ্যাকসিনের সবথেকে বড় আমাদের সাকসেস হচ্ছে স্মল পক্স ইরাডিকেশন। আজকে গুটি বসন্ত পৃথিবী থেকে নির্মূল হয়ে গেছে ভ্যাকসিন দেওয়ার জন্য। এবং পোলিও অলমোস্ট, আমি এখনও মানে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কমপ্লিটলি পোলিও ফ্রি বিশ্ব ঘোষণা করেনি হয়তো, কারণ খুব মিনিমাল পার্সেন্টেজ তো এক জায়গায় আছে, বাট অলমোস্ট পোলিও ফ্রি হয়ে গেছে পৃথিবী। এগুলো কিন্তু সম্ভব হয়েছে একমাত্র ভ্যাকসিনেশনের জন্য। অর্থাৎ ভ্যাকসিন দেওয়াটা অত্যন্ত জরুরি। এখন নতুন নতুন যেসব ধরুন অসুখ আসছে, তার জন্য যেখানে ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে যেগুলো, এবং ট্রায়েড টেস্টেড যে ভ্যাকসিন, সেগুলো আমি সাজেস্ট করব নিয়ে নেওয়াটা উচিত। তাতে করে বাচ্চার যে প্রতিরোধ ক্ষমতা, সেটাকে সাপ্লিমেন্ট করছি আমরা, এবং তার ভবিষ্যতের অনেক অনেক অসুখ থেকে তাকে আমরা মানে বাঁচাতে পারছি। যেমন ডিপথিরিয়া ধরুন, খুব ভেরি কমন অসুখ, আগে প্রচুর বাচ্চা ডিপথিরিয়ায় মারা যেত। এখন যবে থেকে এই যে ট্রিপল অ্যান্টিজেন বা এখন পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন সরকারি জায়গা থেকেও দেওয়া হয়,
তো সেই সবের পর থেকে ডিপথিরিয়ার প্রচুর কমে গেছে, কেসেস প্রচুর কমে গেছে। টিটেনাস যেটা ধনুষ্টঙ্কার, তো এখন যেহেতু রেগুলার এই টিটেনাস ভ্যাকসিন বেরিয়ে গেছে, তারপর থেকে আপনি টিটেনাসের পেশেন্ট খুব রেয়ার দেখতে পাবেন। তো ডেফিনেটলি যেটা ভ্যাকসিন দেওয়ার মানে কথা, যে শিডিউল অনুযায়ী, সেটা আমি সমস্ত বাবা মায়েদের বলবো যে তারা অবশ্যই করে যেন বাচ্চাকে সেই ভ্যাকসিন দিয়ে নেন। আর একেবারে খুব সুন্দর করে, প্রায় খুব ভালো করে আপনি বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে, বিশেষত এইখানে বারবার যে কথাটা আপনার উঠে এসছে, মা বাবার ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টাকে যদি আমরা শ্রোতাদের জন্য, হয়তো প্রথম দিকে যারা মিস করে গেছেন, তারা যদি একেবারে ছোট করে বলে দেন যে এই ইমিউনিটি এবং ইমিউনিটি বিষয়ে আমরা এতক্ষণ কথা বলেছি, কোন কোন বিষয়গুলো খুব খেয়াল রাখবেন। আরেকটা বিষয়, যে বাচ্চা যখন গ্রোয়িং এজ, একজন বাড়ন্ত বাচ্চার ক্ষেত্রে আমরা অনেকটা ছোটদের নিয়ে কথা বলেছি, কিন্তু গ্রোয়িং এজেও তো একটা ভীষণ ফ্যাক্টর পুষ্টি বা ইমিউনিটির বিষয়টা, সেই জায়গাটা দিয়ে যদি আমরা শেষ করি। দেখুন, আমরা যদি খুব ছোট করে সামারি করি, প্রথম যেটা আমরা একদম প্রথম বলবো যে মায়ের পুষ্টি ভীষণ ইম্পর্টেন্ট যখন বাচ্চা মায়ের পেটে আছে, এটা ফার্স্ট মাকে লক্ষ্য রাখতে হবে। সেকেন্ড হচ্ছে ব্রেস্ট ফিডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তার মধ্যে দিয়ে প্রচুর ইমিউনিটি বাচ্চার মধ্যে যায়, এটা অত্যন্ত দরকারি। যখন বাচ্চা একটু বড় হচ্ছে, নিজে খেতে শিখছে, তার নিজের খাদ্যাভ্যাস হচ্ছে, তখন বাচ্চাকে একটা ব্যালেন্স ডায়েট দেওয়া, সুষম আহার দেওয়া, এবং কোথাও কোনো ফোর্স ফিডিং না করা। বাচ্চার যেরকম খেতে চাইছে, যে পরিমাণ সে খেতে চাইছে, সেই পরিমাণ অনুযায়ী বাচ্চাকে খাওয়ানো। আর পরিশেষে দেখুন, মা, সব থেকে বড় কথা, মা হচ্ছে একটা নিউক্লিয়াস ফ্যামিলির। তো সেখানে নিউক্লিয়াস সবাইকে টেনে রাখে, না হলে প্রোটন ইলেকট্রন সবাই বেরিয়ে যেত। তো সেক্ষেত্রে এই নিউক্লিয়াসকে কিন্তু অত্যন্ত স্ট্রং হতে হবে। বাচ্চার সার্বিক, সেটা টিকাকরণই বলুন, পুষ্টিই বলুন, সে মা চাকরি করুন চাই বাড়িতে থাকুন, মাকে কিন্তু অত্যন্ত একটা স্ট্রং ভূমিকা পালন করতে হবে তার বাচ্চার এই বেড়ে ওঠার, তার মানে শুধু শারীরিক না, তার মানসিক গ্রোথ এবং শারীরিক গ্রোথ দুইয়ের ক্ষেত্রেই কিন্তু মাকে অ্যালার্ট হতে হবে, মাকে সজাগ থাকতে হবে। আর টিকাকরণের কথা যেহেতু বললেন, সেহেতু যে টিকাগুলো দেওয়া হচ্ছে, এগুলো সবকটাই কি আমাদের সরকারি হাসপাতালে দেওয়া হয় এবং বিনামূল্যে দেওয়া হয়? প্রায় সব দেয়া হয়। কিছু টিকা আছে যেগুলো সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যায় না এখনো, হয়তো আগামী দিনে আমরা জানি না, পাওয়া যেতেও পারে, কিন্তু সরকারিগুলো তো অবশ্যই দিতে হবে। এবার যাদের পক্ষে সম্ভব, যেমন ধরুন এই মুহূর্তে টাইফয়েডের টিকা দেয়া হয় না, যেমন ধরুন হেপাটাইটিস এর টিকা এই মুহূর্তে হয় না, বা চিকেন পক্স, এরকম কিছু কিছু টিকা আছে, যাদের পক্ষে সম্ভব আমি তাদেরকে বলবো যে অতি অবশ্যই করে টিকাগুলো তারা যেন দিয়ে নেয়। আর বাকিদের ক্ষেত্রেও যে আপনারা নিরাপদে থাকুন, ভালো থাকুন, এবং নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতালে যোগাযোগ করুন। এখানে শিশু এবং মায়েদের জন্য সরকার থেকে নানান রকম প্রকল্প, নানান রকম ব্যবস্থা আছে, যাতে একটা সুস্থ সুন্দর পরিবার এবং আগামী একটা খুব ভালো প্রজন্ম আমরা রেখে যেতে পারি এই পৃথিবীর কাছে। এতক্ষণ আপনারা শুনছিলেন রেডিও ক্লিনিক। আজকের বিষয় ছিল ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা। আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুজয় চক্রবর্তী। নমস্কার ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ। আবারও নিশ্চয়ই এরকম মূল্যবান পরামর্শ আমরা আপনার থেকে পাবো। নমস্কার।